ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে জিওমেট্রিক্যাল আইসোমার নিয়ে কথা বলবো। এবং জিওমেট্রিক্যাল আইসোমার একটা ওয়ান টাইপ অফ স্টিরিও আইসোমারিজমের মধ্যেই পড়ে। সেই জিওমেট্রিক্যাল আইসোমারিজম নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখো, জিওমেট্রিক্যাল আইসোমারিজম মানে জ্যামিতিক সমবায়বতা। ভালো করে শোনো, আগের বিষয়টা আমরা অপটিক্যাল আইসোমারিজম নিয়ে আলোচনা করেছিলাম। জ্যামিতিক সমবায়বতা বা জিওমেট্রিক্যাল আইসোমারিজম। তো জিওমেট্রিক্যাল আইসোমারিজম যারা দেখায়, যেসব জৈব যৌগ দেখায়, তাদেরকে আমরা বলবো জিওমেট্রিক্যাল আইসোমার বা জিআই। তো জিওমেট্রিক্যাল আইসোমারিজম, এটার যদি ইংরেজি শব্দ হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। মেট্রিক্যাল আইসোমারিজম। আর জিওমেট্রিক্যাল আইসোমারিজম যারা শো করে তাদেরকে আমরা বলবো জিওমেট্রিক্যাল আইসোমার। জিওমেট্রিক্যাল বা জ্যামিতিক সমাবয়ব বা জিওমেট্রিক্যাল আইসোমার্স, যারা এই জ্যামিতিক সমবায়বতাটা শো করে। এবার দেখো, জিওমেট্রিক্যাল আইসোমার্স আমরা কাদের বলবো, মানে যদি জৈব যৌগ খুঁজি, তাদের জিওমেট্রিক্যাল আইসোমার কোন কোন শর্তের মধ্যে বলবো। দেখো, জিওমেট্রিক্যাল আইসোমার হতে গেলে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। যে জিওমেট্রিক্যাল আইসোমার যদি কোনো কম্পাউন্ড হয়, তাহলে কার্বন টু কার্বন ডবল বন্ড হবে। জিওমেট্রিক্যাল আইসোমার হওয়ার শর্ত, আমি তোমাকে এটাকে লিখতে বলছি যে হওয়ার শর্ত, জিওমেট্রিক্যাল আইসোমার হওয়ার শর্ত হচ্ছে এখানে কার্বন টু কার্বন ডবল বন্ড হবে। কার্বন টু কার্বন ডবল বন্ড হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। অর্থাৎ অ্যালকিনগুলো কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে। এবং কারণ কি, এখানে অ্যালকিনের যে দ্বিবন্ধন আছে, সেই দ্বিবন্ধনটার ফ্রি রোটেশন সম্ভব হয় না। যদি এটা অ্যালকেন হতো, সিঙ্গেল বন্ড হতো, যেখানে একটা সিগমা বন্ড থাকতো, আমি আগের লেকচারে বা তার আগের লেকচারে বলেছি, সেখানে কিন্তু ফ্রি রোটেশন সম্ভব হতো। ফ্রি রোটেশন যদি সম্ভব হয়, তখন আমরা কিন্তু কনফরমেশনাল আইসোমার আমরা পেতাম। কিন্তু এখানে ফ্রি রোটেশন কিন্তু সম্ভব হবে না। কারণ যদি তুমি একটাকে স্থির রেখে, তুমি যদি এখানে যদি ধরো এইটার মধ্যে ডবল বন্ড আছে, তুমি যদি একটাকে স্থিরটাকে যদি এরকম ঘোরাতে চাও, তাহলে কিন্তু এই বন্ধনটা ভেঙে যাবে। সুতরাং ফ্রি রোটেশন সম্ভব হবে না। এই ফ্রি রোটেশন সম্ভব হবে না বলেই আমাদের কার্বন টু কার্বন যে ডবল বন্ডযুক্ত যে সমস্ত জৈব যৌগ, অর্থাৎ অ্যালকিন, এই অ্যালকিনগুলো কিন্তু আমাদের জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। অ্যালকিনগুলো জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। আর দ্বিতীয় শর্ত, এটা 1 নম্বর শর্ত। আর দ্বিতীয় নম্বর শর্ত দেখো, যে এইখানে সি ডবল বন্ড সি, এই যে ধরো এই কার্বন তো ডবল বন্ড দ্বারা যুক্ত, তো কার্বনের যে দুটো যোজ্যতা ফ্রি আছে, সেই দুটো যোজ্যতায় কিন্তু গ্রুপগুলো যেটা হবে, ধরো আমি এ আর বি দুটো আলাদা আলাদা গ্রুপ বসালাম, এই দুটো গ্রুপকে মাস্ট বি ডিফারেন্ট, আলাদা হতে হবে। এইখানে গ্রুপগুলোকেও, মানে এই দিকে কার্বনটার রেসপেক্টে এই কার্বনটার যদি এই দুটো গ্রুপ কিন্তু আলাদা হতে হবে। এই দুটো গ্রুপ সমান হলেও কোনো ক্ষতি নেই, মানে দুটো আলাদা আলাদা কার্বনের সঙ্গে যদি যে গ্রুপটা যুক্ত আছে, সেই দুটো গ্রুপ সমান হলেও কোনো ক্ষতি নেই। কিন্তু তোমাকে দেখতে হবে যে এই একই কার্বনের সঙ্গে যে দুটো গ্রুপ যুক্ত আছে, সেই দুটো গ্রুপকে কিন্তু আলাদা আলাদা হতে হবে। বুঝতে পারলে? তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে একই কার্বনের সঙ্গে যে দুটো গ্রুপ যুক্ত আছে, তাদের আলাদা আলাদা হতে হবে। কার্বনের সঙ্গে যে দুটি গ্রুপ যুক্ত আছে তাদের আলাদা আলাদা হতে হবে। এইটা হচ্ছে শর্ত, তাদের ডিফারেন্ট হতে হবে, আলাদা হতে হবে। একই কার্বনের সঙ্গে যে দুটো গ্রুপ যুক্ত হয় তাদের আলাদা হতে হবে। তাহলে এই জিওমেট্রিক্যাল আইসোমার হওয়ার শর্তটা কি? কার্বন টু কার্বন ডবল বন্ড হবে, অ্যালকিন হবে। কেবলমাত্র অ্যালকিন এই জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে। রিং কম্পাউন্ডগুলোও করে, রিং কম্পাউন্ডগুলো আমরা করবো না, আমরা কেবলমাত্র অ্যালকিনগুলোও করব। অ্যালকিন এই জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে, এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় শর্তটা হতে হবে যে খালি অ্যালকিন হলে হবে না, অ্যালকিনের যে দুটো কার্বন আছে, সেই কার্বনের সঙ্গে যে দুটো গ্রুপ যুক্ত থাকবে, সেই দুটো গ্রুপকে মাস্ট বি ডিফারেন্ট, আলাদা আলাদা হতে হবে। একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। দেখো, এইখানে সি ডবল বন্ড সি, এটা আমি করলাম, এই কার্বনটার সঙ্গে আমি একটা COOH এই গ্রুপটা আমি যোগ করলাম, আর এইখানে আমি যোগ করলাম একটা H হাইড্রোজেন। দেখো দুটো আলাদা আলাদা গ্রুপ আছে, এই কার্বনটার সঙ্গে COOH, এইটা একটা আলাদা গ্রুপ, আর H একটা আলাদা গ্রুপ।
এই দিকেও আমি করলাম, দেখো এই দিকে COOH করলাম, আর এইটা কিন্তু একটা H করলাম। দেখো দুটো আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে, এই কার্বনটার সঙ্গে এইটা আর এইটা আলাদা আলাদা গ্রুপ যুক্ত। এইটা মিললে ক্ষতি নেই, এইটা মিললে একই অসুবিধা নেই, এইটা মিললে অসুবিধা নেই, কিন্তু এই একই কার্বনের সঙ্গে দুটো আলাদা আলাদা গ্রুপ যুক্ত থাকতে হবে। তো এই যে জৈব যৌগটা আমি করেছি, এ কিন্তু তার জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে, অর্থাৎ জ্যামিতিক সমবায়বতা শো করবে, অর্থাৎ জ্যামিতিক দিক থেকে এর কিন্তু একটা আলাদা আমি 3 ডাইমেনশন স্পেসে আমি কিন্তু একটা আলাদা গঠন কিন্তু আমি পেয়ে যেতে পারবো। এরকম যেমন দেখো, যদি এটাকে যদি আমি এরকমভাবে লিখি তাহলেও হবে C+C। দেখো একটা আলাদা যৌগ খুঁজে পাচ্ছি, তো এই দিকে আমি COOH এইটাকে আমি এক রাখলাম, আর এই দিকে এইচটা এটাকে আমি এক রাখলাম। এটা আমি আলাদা আলাদা ডিফারেন্স করে দিলাম, মানে এটা আলাদা, কোনো মিরর ফিরর নয়, এখানে আগেরটা মিরর দিয়েছেন, এইটা একটা সেট, এটা একটা সেট। দেখো আলাদা আলাদা এটার আইসোমারটা কেমন তৈরি করছে, COOH আর এইচটা আমি একই রেখে দিলাম। এই দিকের গ্রুপটাকে আমরা খালি ইন্টারচেঞ্জ করলাম, ইন্টারচেঞ্জ করলে কি হলো, এইচটা উপরে গেল আর COOHটা নিচে এলো, এই গ্রুপটা নিচে এলো। এবার দেখো এই দুটো যে জৈব যৌগটা আমি পেলাম, এই দুটো জৈব যৌগ একে অপরের জিওমেট্রিক্যাল আইসোমার্স। বুঝতে পারলে? একটা কার্বনের সঙ্গে গ্রুপটাকে আমি ফিক্স রেখে দিলাম, আরেকটা কার্বনের সঙ্গে যে দুটো গ্রুপ ছিল সেই দুটো গ্রুপকে আমি ইন্টারচেঞ্জ করলাম, তাহলে যে জৈব যৌগটা পেলাম সেটা হচ্ছে একে অপরের জিওমেট্রিক্যাল আইসোমার্স। বুঝতে পেরেছো? এবং এই যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, যেখানে এই সেম গ্রুপ, যেখানে দেখো এই সেম গ্রুপটা, এই COOH এবং COOH এটা সেম গ্রুপ, এই সেম গ্রুপটা এই কার্বনের, এই যে কার্বন কার্বন ডবল বন্ডের একই দিকে, একই প্লেনে আছে, মানে একই দিকে আছে, এই ধরনের যে জৈব যৌগটাকে জিওমেট্রিক্যাল আইসোমারের এই ধরনের রূপটাকে আমরা বলবো সিস রূপ। যেখানে দুটো গ্রুপ, দুটো সেম গ্রুপ একই দিকে আছে, যেখানে দুটো সেম গ্রুপ একই দিকে আছে তাদেরকে আমরা বলবো সিস রূপ। এটার নাম হচ্ছে সিস, মানে সিস এবার যেই জৈব যৌগটা যেটা নাম হবে সেই নামটা। আর যেখানে যে দুটো জৈব যৌগের দেখো এই গ্রুপটা, এই COOH এবং COOH গ্রুপটা পুরো বিপরীত দিকে আছে গ্রুপ, এবং এই দেখো তুমি যদি এইচটাও যদি দেখো, মূলত প্রাধান্য দাও যে গ্রুপটাকে দিয়ে আমাদের নেমিং হয় COOH, এই দুটো গ্রুপটা আলাদা আলাদা দিকে আছে, উল্টো দিকে আছে। এটা একটা, এই দুটো কার্বন কার্বন ডবল বন্ডের এইটা উপরের দিকে, আর এই কার্বন কার্বন ডবল বন্ড এটা নিচের দিকে। এই রূপটাকে আমরা বলবো ট্রান্স রূপ, ট্রান্স রূপ, ট্রান্স। এবার সিস, এবার এর যে নামটা হবে, এর নাম কি হবে দেখো, 1 2 3 4, এটা তো এরকম নামকরণ হবে। এটা কি হবে নাম, এটা 4টে কার্বন আছে বলে বিউটেন, বিউটেন, 4টে কার্বন আছে বলে বিউট, বিউট, বিউট 2 ইন, বিউট 2 ইন ইথেন ডাইওয়িক অ্যাসিড, ইথেন ডাইওয়িক অ্যাসিড। তো এটার নাম হবে বিউট, 4টে কার্বন আছে বলে বিউট, 2 নম্বর কার্বনের সঙ্গে ইন, বিউট 2 ইন COOH যখন আছে, যখন দুটো COOH গ্রুপ আছে তখন আমরা বলবো, এটাকে বলবো ইথেন ডাইওয়িক অ্যাসিড, এটাকে আমরা বলবো। দুটো COOH গ্রুপ একসঙ্গে থাকলে ইথেন মানে মূল অ্যালকেনটা এবং ডাইওয়িক অ্যাসিড হয়। এবং তার আগে আমি সিস ফর্মটা বসাবো, আর এখানেও সেই একই নামের সঙ্গে ট্রান্সফর্মটা বসিয়ে দেবো, এবং এই দুটো রূপ পরস্পর কিন্তু একে অপরের জিওমেট্রিক্যাল আইসোমার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? নেমিংটা পরে আমি করছি। দেখো সিস ফর্মটা হচ্ছে এইটা, যেখানে যেখানে তোমরা নোট করে নাও, যেখানে একই গ্রুপ একই দিকে থাকবে, কার্বনের এই দুটো কার্বন কার্বন ডবল বন্ডের উপরের দিকে, যেটা হচ্ছে সিস গ্রুপ। আর যে দুটো গ্রুপ আলাদা আলাদা থাকবে, মানে উল্টো দিকে যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ট্রান্স রূপ। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এটা কিন্তু ভালো করে তোমরা করবে। আচ্ছা দেখো, এইবার দেখো আমরা জৈব যৌগের, এবার এদের দেখো, এদের মধ্যে ধর্মের পার্থক্য হবে, অনেক কিছু ধর্মের পার্থক্য হবে। যেমন ধরো ধর্মের পার্থক্য হবে, দেখো এই যে COOH এর যে লেন্থটা, এই লেন্থটাকে যদি আমি L1 ধরি, এবং দেখো এই যে COOH এতদের যে লেন্থটা, এটাকে আমি যদি L2 ধরি, তুমি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে L2 ইজ গ্রেটার দ্যান L1। COOH এর লেন্থটাকে আমি L1 ধরছি, আর COOH এর লেন্থটাকে আমি L2 ধরছি, তাহলে দেখো একদম L2 ইজ গ্রেটার দ্যান L1, অর্থাৎ ট্রান্সফর্মে যে COOH এর মধ্যে দূরত্ব, সেই দূরত্বটা সিস ফর্মের থেকে বেশি। সেই জন্য এদের কিন্তু নানা রকম ভৌত ধর্মের পার্থক্য দেখা যায়। এবং এটা জ্যামিতিগতভাবে, এটা জ্যামিতিগতভাবে এদের যে অণুটা দেখো, এই অণুটা এবং এই অণুটার রূপটা জ্যামিতিগতভাবে আলাদা। এই অণুটাতে আমি দেখতে পাচ্ছি COOH জ্যামিতিগতভাবে দুটো কার্বন কার্বন ডবল বন্ডের উপরের দিকে আছে,
দুটোই ওপরের দিকে আছে। আর এইটাতে আমি দেখতে পাচ্ছি যে সি ডবল বন্ড সির একদিকে উপরের দিকে সি ডবল এইচ আছে, নিচের দিকে সি ডবল এইচ আছে। যদি একই দিকে দুটো গ্রুপ থাকে তাহলে আমরা বলবো তাকে সিস গ্রুপ, আর যদি আলাদা আলাদা দিকে থাকে তাকে আমরা বলবো ট্রান্স গ্রুপ। বুঝতে পারলে? এবং এর যদি তুমি কমন নেম খোঁজো, মানে সাধারণ নাম খোঁজো, এর নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড, এটাকে তোমরা ম্যালিক অ্যাসিড বলতে পারবে। সাধারণ নেম যদি খোঁজো তাহলে এটার নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড। আর এটার নাম হচ্ছে ফিউমারিক অ্যাসিড, এটার নাম হচ্ছে ফিউমারিক অ্যাসিড। FUMERIC, ফিউমারিক অ্যাসিড। দেখো দুটো আলাদা আলাদা নেমিং হয়ে যাচ্ছে, মানে এদের ধর্মটাও কিন্তু আলাদা আলাদা হবে। বুঝতে পারলে? তো এই হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। তো জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখো কারা কারা দেখাবে। দেখো আমি একটা শর্ত করে দিচ্ছি যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, এই দুটো শর্ত যদি ফিল আপ হয় তাহলে কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। দেখো এবার জিওমেট্রিক্যাল আইসোমার নিয়ে আরও কয়েকটা আমি উদাহরণ দেখাই, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো জিওমেট্রিক্যাল আইসোমারিজমের আমরা কয়েকটা উদাহরণ করি। যেমন ধরো যদি এই রকম কোনো গ্রুপ হয় যে সি ডবল বন্ড সি, এইদিকে আছে এবি আর এদিকে আছে এবি, এরা কি জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে? মানে এবি, এই কার্বন কার্বন ডবল বন্ড আছে এবং কার্বনের সঙ্গে দুটো আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে, তাহলে এরা কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে, যেটা আমি কিন্তু তোমাদের এইমাত্র দেখালাম এই ফর্মে। অর্থাৎ এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম কীরকম হবে? যেমন ধরো সি ডবল বন্ড সি, এইটা এই দিকে একটা এ দিচ্ছি, এই দিকে একটা বি দিচ্ছি, এই দিকে একটা আমি এ দিচ্ছি, এই দিকে একটা বি দিচ্ছি। এটা কোন রূপ? এই জিওমেট্রিক্যাল আইসোমারিজম যে এটা তো শো করছে, এটা একটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে। তো এইটা কোন ফর্ম হবে? এটা হচ্ছে সিস ফর্ম, কারণ এটা একই দিকে এ গ্রুপটা আছে, একই দিকে বা একই দিকে বি গ্রুপটা আছে, এটা তুমি বলতে পারো। এটা হচ্ছে সিস ফর্ম, সিস রূপ। আর এই দিকে দেখো আরেকটা আমি পাবো, এটা হচ্ছে সি, এই এ আর বিটাকে আমি একই দিকে করে দিলাম, যেমন ছিল তেমন করলাম, আর এই দিকের গ্রুপটাকে ইন্টারচেঞ্জ করলাম, বি এবং এ। দেখো এইটা কী রূপ? এটা হচ্ছে ট্রান্স রূপ। এটা কি? এটা ট্রান্স রূপ। তো দেখো এইভাবেই কিন্তু আমরা করতে পারি। যেমন ধরো এখানে আরেকটা এক্সাম্পল আমি দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন ধরো এখানে সি ডবল বন্ড সি, এটা তো হয়েছে, এটাকে আমি এদিকে আমি দিচ্ছি, এদিকে দিচ্ছি C2H5, আর এদিকে আমি দিচ্ছি H, আর এদিকে দিচ্ছি আমি C2H5 এবং H। দেখো এই ওপরের এটাকে স্যাটিসফাই করছে, এখানে কার্বন টু কার্বন ডবল বন্ড আছে এবং এই কার্বনটা দুটো আলাদা আলাদা গ্রুপ, একটা C2H5 একটা H, আর এই কার্বনটার দুটো আলাদা আলাদা গ্রুপ, একটা C2H5 একটা H। তো এই যে আমি যে যৌগটা পেলাম এইটার সঙ্গে যদি তুমি এটা তো সিস রূপ, এটা তো সিস রূপ, মানে দুটো C2H5 গ্রুপ একই দিকে আছে। আর দেখো যদি আরেকটা আমি আঁকি তাহলে কীরকম হবে? তাহলে একটা তুমি C2H5 আর এদিকে Hটাকে তুমি সমান রাখো, আর এদিকের এটাকে ইন্টারচেঞ্জ করো, এখানে H আর এদিকে C2H5 ইন্টারচেঞ্জ করে দিলে। তো দেখো এইটা সিস রূপ, এটা হচ্ছে ট্রান্স রূপ, এটা ট্রান্স রূপ। নেমিংটা দুটোই এক। এটা যদি নাম কি হবে? দেখো এখানে মোট কটা কার্বন আছে? এটা দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা কার্বন আছে। ছটা কার্বন হয়েছে, তার নাম কি হবে? ছটা কার্বন হলে হেক্স টু ইন, তাহলে এর নাম হবে হেক্স টু ইন। এর নাম কি হচ্ছে? আচ্ছা, এর নাম 2 ইন হবে না। দেখো এটা যদি ছটা কার্বন হয় তাহলে এটা 3 নম্বর কার্বনের উপর ডবল বন্ডটা পড়ছে, কারণ এখানে C2 আছে, তো মানে CH3CH2 দুটো কার্বন, আর এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর, এখানে 5 আর একটা 6 নম্বর কার্বন, C2 আছে বলে, মানে CH3CH2 আছে। তাহলে এটার নাম কী হবে? সিস, এটাকে সিস বলবে। তারপর হেক্স, ছটা কার্বন আছে বলে হেক্স -3 ইন, সিস হেক্স 3 ইন, এটা হচ্ছে এইটার নাম হচ্ছে সিস হেক্স 3 ইন। আর এইটা কি? ট্রান্স হেক্স, নামটা পুরো একই হবে, ট্রান্স হেক্স 3 ইন। বুঝতে পারলে? তো এইটা হচ্ছে সিস রূপ। সিসের সঙ্গে নামটা, অরিজিনাল নামটা দিয়ে দেয়, ইউপ্যাক নেম, এদের সবই একই হবে, কিন্তু জ্যামিতিগতভাবে এরা আলাদা বলে এদের যে সমবয়বতা, যে ধর্মটা দেখাচ্ছে তার জন্য এরা কিন্তু হয়ে যাচ্ছে একে অপরের জিওমেট্রিক্যাল আইসোমার।
এবং এই জিওমেট্রিক্যাল আইসোমার, এবং এটা দেখো জ্যামিতিগতভাবে দেখতে পাচ্ছ C2H5, C2H5টা এই কার্বন কার্বন ডবল বন্ডের উপরের দিকে, আর এটা হচ্ছে দুটোই উপরের দিকে ছিল, এটা একটা উপরের দিকে একটা নিচের দিকে। যেটা যদি দুটো গ্রুপ একই সঙ্গে থাকে তাকে আমরা বলবো সিস ফর্ম, সিসের সঙ্গে যে ইউপেক নামটা ছিল সেটাই বসে যাবে, আর যেটা যদি নিচের দিকে থাকে তাকে বলবো ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের সঙ্গে যে ইউপেক নামটা ছিল সেটাই বসে যাবে। বুঝতে পারছো? তাহলে CAB ডট ডবল বন্ড CAB এটা কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম বা সিস ট্রান্স আইসোমারিজম দেখাবে। তো জিওমেট্রিক্যাল আইসোমারিজমের অপর নাম এই জন্য সিস ট্রান্স আইসোমারিজমও আমরা বলতে পারি। জিওমেট্রিক্যাল আইসোমারিজমের অপর নাম হচ্ছে সিস ট্রান্স আইসোমারিজম, এটাও কিন্তু আমরা বলতে পারি, সিস ট্রান্স আইসোমারিজমের কথা আমরা বলতে পারি। বুঝতে পারলে? আচ্ছা, দেখো এই ধরনের এরপরে দ্বিতীয় একটা উদাহরণ দেখাই, তাহলে বুঝতে পারবে যে জিওমেট্রিক্যাল আইসোমার। এটা প্রথম উদাহরণটা দেখালাম। দ্বিতীয় একটা উদাহরণ দেখাই, যে দেখো যে CAA ডবল বন্ড CBB, এটা কি জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে? না, দেখাবে না, কারণ কার্বন টু কার্বন ডবল বন্ড আছে, কিন্তু এই কার্বনের সঙ্গে দুটো একই গ্রুপ আছে, বা এই কার্বনের সঙ্গে দুটো একই গ্রুপ আছে, তাহলে এরা কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে না, মানে এই টাইপের যদি কিছু গ্রুপ হয়, এটা হচ্ছে এই কার্বনের সঙ্গে যুক্ত দুটো গ্রুপ যদি সেম, আর এখানেও দেখো এই কার্বনটার সঙ্গে দুটো গ্রুপ, এই গ্রুপটা সেম, তাহলে এটা কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে না। যদি দুটো গ্রুপ আলাদা হয় তবেই কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। যেমন ধরো দ্বিতীয় একটা উদাহরণ দেখাই, যে CAB ডবল বন্ড CAD। আচ্ছা, এইটা দেখো এই কার্বনটার সঙ্গে যে দুটো গ্রুপ আছে সেই দুটো গ্রুপ আলাদা, আবার এই কার্বনটার সঙ্গে যে দুটো গ্রুপ আছে সেই দুটো গ্রুপ আলাদা। এখানে থাকতে পারে, অসুবিধা নেই, কিন্তু এই দুটো গ্রুপ আলাদা আছে, সুতরাং কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। কীরকম জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে? দেখো এই টাইপের যদি হয় তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে কীরকম? আমি কার্বন টু কার্বন ডবল বন্ড করে দিলাম, এবার এই দিকটা আমি করছি A, আর এই দিকটা আমি করছি B, ঠিক আছে? এবার এই দিকটায় আমি করছি A, আর এই দিকটা আমি করছি D। এটা কি ফর্ম? সিস ফর্ম। কারণ দেখো এই A আর এই এটা একই দিকে আছে, এটা সিস ফর্ম। এই A একই দিকে আছে, এটা সিস ফর্ম, সিস রূপ। আবার এটা ট্রান্স রূপটা কীরকমভাবে আঁকবে? C ডবল বন্ড C, এই দিকটায় A করো, এই দিকটায় B করো, আর এই দিকটায় এই দিক রূপটা ঘুরিয়ে দাও, এই দিকটা ইন্টারচেঞ্জ করে দাও, এই দিকটা D আর এই দিকটা A। দেখো এই রূপটা কী রূপ? এই রূপটা হচ্ছে ট্রান্স রূপ, বুঝতে পারছো? তো এইটার একটা এক্সাম্পল দেখি, এই ধরনের জৈব যৌগের একটা এক্সাম্পল দেখি, তাহলে সুবিধা হবে। ধরো এই রকম আছে, ধরো CH3 CH ডবল বন্ড CH C2H5, এই ধরনের একটা জৈব যৌগ তোমাকে দিয়েছে। দেখবে এইটা কিন্তু এই ফর্মের সঙ্গে মিলে যাবে। যেমন ধরো এটা আমি করছি C, এই কার্বনটাকে নিলাম C, এর একদিকে আমি CH3 করছি, এবং একদিকে আমি H করছি। এই কার্বনটা একদিকে CH3 একদিকে H, ডবল বন্ড C। এবার দেখো একদিকে আমি যেটা করছি সেটা হচ্ছে C2H5, এবং এইদিকে আমি করছি H, C2H5 এবং H করছি। এবং তুমি দেখো আর একটা এই রূপটা কি হবে? তো এই রূপটাকে আমি কি বলবো? এই রূপটাকে দেখো তুমি CH3 C2H5 এটা আলাদা গ্রুপ, কিন্তু এই H এবং এই H এটা তো একই গ্রুপ, এবং এইটা কার্বন ডবল বন্ডের একই দিকে আছে। যদি সেম দিকে হয়, দুটো সেম গ্রুপ, তাহলে তাকে আমরা বলবো সিস। সুতরাং এটার ফর্ম হবে সিস। এর ট্রান্সফর্মটা করো, ট্রান্সফর্মটা যদি করতে তাহলে কী হবে? সি, এদিকে প্রথমটা এই দিকটা সমান রাখো, CH3H এটা সমান রাখো, CH3H, এবং তার সঙ্গে ডবল বন্ড দাও, এবং এই দিকের গ্রুপটা চেঞ্জ করো, একটা হচ্ছে H আর একটা হচ্ছে C2H5। এই রূপটাতে দেখো, এইটা তো হাইড্রোজেন দিয়ে তুমি দেখো এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন একে অপরের উল্টো দিকে হলে এটা কী রূপ হবে? এটা ট্রান্স রূপ হবে। সুতরাং এই জৈব যৌগটার আমরা দু ধরনের আইসোমার পাচ্ছি, একটা সিস রূপ যেটাতে H এবং Hটা একই দিকে আছে, আর একটাতে H এবং Hটা আলাদা দিকে আছে। এবং এই জৈব যৌগটার নাম কি? এই জৈব যৌগটার নাম হবে দেখো 1, 2, 3 আর C2H5, মানে এখানে
পাঁচটা কার্বন আছে, C2 আছে বলে, তাহলে এটার নাম কি হবে? পেন্ট টু ইন, পেন্ট টু ইন। তাহলে দেখো এখানে সিস, তাহলে এটা এই যৌগটা সিস আমি আগে বসিয়ে দিলাম, সিস পেন্ট টু ইন, সিস পেন্ট টু ইন এটা বসালাম। আর এটা হচ্ছে ট্রান্স পেন্ট টু ইন। এই দুটো জৈব যৌগ কিন্তু একে অপরের জিওমেট্রিক্যাল আইসোমার। বুঝতে পারলে? একটা সিস রূপ, একটা কিন্তু ট্রান্স রূপ। ভালো করে করবে। আচ্ছা, এবার দেখো এইটাতে একটু দেখাই, এরপর এই টাইপের একটা জৈব যৌগের উদাহরণটা দেখাই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এই টাইপের একটা জৈব যৌগের উদাহরণ দেখাই, তাহলে আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো যদি আমি এই জৈব যৌগটা করি, দেখো যে সি ডবল বন্ড সি এদিকে করে দিলাম, এই দিকের গ্রুপের সঙ্গে আমি Cl দিলাম, আর এই দিকের গ্রুপের সঙ্গে হাইড্রোজেন দিলাম, এই গ্রুপের সঙ্গে আমি Cl দিলাম, আর এই দিকের গ্রুপের সঙ্গে হাইড্রোজেন দিলাম। এই জৈব যৌগটার নাম কি হবে? এই জৈব যৌগটার নাম হবে এইরকম, CHCl, CH ডবল বন্ড CHCl। এই জৈব যৌগের নাম কি হবে? ওই জৈব যৌগের নাম হবে 1,2, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 1,2 ডাইক্লোরো ইথিন, 1,2 ডাইক্লোরো ইথিন। বুঝতে পারলে? তাহলে দেখো এটা হচ্ছে কোন ফর্ম? এটা সিস ফর্ম। তাহলে এটাকে আমি লিখতে পারি সিস 1,2 হাইফেন ডাইক্লোরো ইথিন, 1,2 ডাইক্লোরো ইথিন, এটা বলতে পারি সিস 1,2 ডাইক্লোরো ইথিন। আর এটার ট্রান্সফর্মটা আঁকো ঠিক এইরকমভাবে, দেখো Cl আর Hটাকে আমি একই দিকে রেখে দিচ্ছি, আর ডবল বন্ড C এদিকটা H এবং এদিকটা Clকে আমি উল্টো দিকে করে দিচ্ছি। এটার নাম কি হবে? এটার নাম হবে ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিন। এই যে Cl আর Clটা যদি উল্টো দিকে আছে, তাহলে কি হবে? ট্রান্স 1,2 হাইফেন ডাইক্লোরো ইথিন। ব্যাস, ডাইক্লোরো ইথিন, দুটো কার্বন আছে বলে ইথিন, ব্যাস হয়ে গেল। এবং দেখো জৈব যৌগের এই যে দুটো আইসোমার আমি পেলাম জিওমেট্রিক্যাল আইসোমার, এদের কিন্তু ধর্মের মধ্যে পার্থক্য হবে। আমি এর আগে দেখিয়েছিলাম বন্ড লেন্থের পার্থক্য হয়েছে, এই বন্ড লেন্থটা আর এই বন্ড লেন্থটার মধ্যে, এই বন্ড লেন্থ, এই CL বন্ড লেন্থটা অনেকটা বেশি, আর এই CL বন্ড লেন্থটা কম। এছাড়াও অনেকগুলো পার্থক্য হবে। যেমন ধরো আমি যদি পার্থক্যটা করবো, দেখো এই দুটো জৈব যৌগে যদি তুলনা করি, যে ডাইপোল মোমেন্ট, তো ডাইপোল মোমেন্টের কিন্তু পার্থক্য হবে দ্বিমেরু ভ্রামক। কারণ দেখো এই যে CCl এই বন্ধন ভ্রামকটা কোন দিকে? এই Cl এর দিকে। আর এই CaCl এই বন্ধন ভ্রামকটা কোন দিকে? এই দিকে। কারণ Cl তো কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এ কিন্তু ইলেকট্রন জোটটাকে, বন্ধন ইলেকট্রন জোটটাকে Cl এর দিকে টেনে নেবে। এবং এর যে দুটো, দেখো এটা একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশির যে আমাদের যেটা বলে যেটা লব্ধি, ভেক্টর রাশির দুটো যোগ করে লব্ধিটা কোন দিকে হবে? লব্ধিটা এই দিকে হবে। অর্থাৎ এর ডাইপোল মোমেন্ট মিউ নট ইকুয়াল টু 0। কিন্তু এর ডাইপোল মোমেন্ট দেখো, এই কার্বন এখানে দেখো এই দিকটা যাচ্ছে বন্ধন ভ্রামকটা, আর এই বন্ধন ভ্রামকটা এই দিকে যাচ্ছে, এটা কিন্তু একে অপরকে ক্যান্সেল আউট করছে। সুতরাং এই ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিনে এর ডাইপোল মোমেন্ট 0। এরা কিন্তু একে অপরকে ক্যান্সেল আউট করছে না, এরা একে অপর ক্যান্সেল আউট করছে মানে এই ডাইপোল মোমেন্ট থাকবে। আর এদের ডাইপোল মোমেন্ট কিন্তু যেহেতু এই বন্ধন ভ্রামক দুটো একে অপরের বিপরীত, সুতরাং এর কিন্তু ডাইপোল মোমেন্টটা 0 হয়ে যাবে। বুঝতে পেরেছ? আর ডাইপোল মোমেন্ট 0 নয়, এর মানে এ কিন্তু সলিবিলিটি, এই দ্রাব্যতা খুঁজি, দ্রাব্যতা মানে ডাইপোল আছে, আর ডাইপোল যাদের থাকবে তারা কিন্তু জলে দ্রাব্য হবে। সুতরাং এদের দ্রাব্যতা জলে বেশি হবে। এদের দ্রাব্যতা কি হবে? জলে বেশি হবে দ্রাব্যতা। আর যেহেতু ডাইপোল মোমেন্ট আছে, ডাইপোল মোমেন্ট থাকলে জলও একটা পোলার দ্রাবক বলে সেখানে জলের দ্রাব্যতা বেশি হবে। আর এদের যেহেতু ডাইপোল মোমেন্ট 0, সুতরাং এদের যে দ্রাব্যতাটা, এখানে দ্রাব্যতাটা কম হবে, দ্রাব্যতা জলে কম হবে, দ্রাব্যতা কম হবে। বুঝতে পেরেছ? এবার যদি 3 নম্বর আমরা করি বয়েলিং পয়েন্ট, তো এদের যেহেতু ডাইপোল মোমেন্ট আছে, সুতরাং একটা অণু অন্য একটা অণুকে দ্বিমেরু ভ্রামক মানে দ্বিমেরু ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স দ্বারা আকর্ষণ করবে। আর ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স দ্বারা যখন আকর্ষণ করবে, তখন সেই বন্ধনকে ছাড়াতে আমাদের বেশি শক্তি প্রয়োগ করতে হবে। সেই জন্যে এদের বয়েলিং পয়েন্ট
এই সিস ফর্মের অবশ্যই কিন্তু ট্রান্স ফর্মের থেকে বেশি হবে। কারণ বয়েলিং পয়েন্ট সিস ফর্মে কী হয়, সিস ফর্মে যেহেতু এদের ডাইপোল মোমেন্ট আছে মানে এদের দুটো অণুর মধ্যে ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। আর ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে মানে এদের বন্ধনকে ছাড়াতে কিন্তু বেশি শক্তির প্রয়োজন হবে। সুতরাং এক্ষেত্রে এদের বয়েলিং পয়েন্ট সিস ফর্মের অবশ্যই কিন্তু ট্রান্সফর্মের থেকে বেশি হবে। আর এদের মধ্যে ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে না, এদের মধ্যে দুর্বল ওই ডিসপারশন ফোর্স বা লন্ডন ফোর্স, যেটা কিন্তু সব থেকে দুর্বলতম ফোর্স অণুগুলোর মধ্যে, সেটা কাজ করবে। এবং সেটা কাজ করবে বলে সেখানে কিন্তু দুটো অণুর মধ্যে আকর্ষণ বলটা কম হবে। দুটো অণুর মধ্যে আকর্ষণ বল যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের বয়েলিং পয়েন্টটা কম হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার আরেকটা পার্থক্য করবো, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। তো মেল্টিং পয়েন্টের ব্যাপারটা কনসেপ্টটা একটু আলাদা। মেল্টিং পয়েন্টের সাধারণত কেলাসের উপর নির্ভর করে। দেখো এই দিকে সিএল এবং সিএল, এই দুটো সিএল কিন্তু উল্টো দিকে আছে। উল্টো দিকে থাকলে তোমার দুটো যদি উল্টো দিকে যদি কেউ টানে দুটো হাতের, তাহলে তোমার স্টেবিলিটি সেখানে কিন্তু বেশি হবে। অর্থাৎ এখানে যেহেতু এই সিএল এবং সিএলটা ট্রান্সফর্ম উল্টো দিকে আছে, সুতরাং এখানে যে কেলাসটা হবে সেই কেলাসের স্টেবিলিটি কিন্তু বেশি হবে। এখানে অন্যভাবে চিন্তা করতে হবে। আর এই দিকে যেহেতু সিএলটা একই দিকে আছে, তোমাকে যদি দুজন টানে, মানে একই দিকে তোমাকে দুটো হাত বর করে দিয়েছে, একই দিকে দুজন টানছে, তাহলে সেক্ষেত্রে তোমার স্টেবিলিটি কম হবে। যদি উল্টো দিকে টানে তাহলে কিন্তু স্টেবিলিটি বেশি হবে। এবং সেই কারণে কেলাসের মেল্টিং পয়েন্ট এই কঠিন পদার্থ তো হয়, সুতরাং মেল্টিং পয়েন্ট সবসময় কিন্তু ট্রান্সফর্মে বেশি হবে। কারণ ট্রান্সফর্মটা খুব সুস্থিত গঠন। এই সিএল এবং এই সিএল দুটো আলাদা আলাদা দিকে আছে, মানে এটা স্টেবিলিটি বেশি বলে মেল্টিং পয়েন্ট মানে কঠিনের মানে কেলাসের স্টেবিলিটি বেশি। কেলাসের স্টেবিলিটি যদি বেশি হয়, মেল্টিং পয়েন্ট ট্রান্সফর্মের অবশ্যই কিন্তু সিস ফর্মের থেকে বেশি হবে। মেল্টিং পয়েন্ট সিস ফর্মের থেকে বেশি হবে। বয়েলিং পয়েন্টের কনসেপ্টটা ভ্যান ডের ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, আর মেল্টিং পয়েন্টটা যেটা হবে সেটা হচ্ছে কেলাসের মধ্যে সুস্থিতি, যেটা তার মধ্যে কিন্তু এটা হবে। বুঝতে পারলে? সুতরাং এইভাবেই কিন্তু আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম আমরা দেখব। তো দেখো আরেকটা ধরনের আইসোমারিজম বলছি। দেখো যে এটা মানে আরেকটা ধরনের জিওমেট্রিক্যাল আইসোমারিজম আরেকটা উদাহরণ টাইপের দেখাই, তাহলে সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে সেটা হলে তোমরা খুব ভালো বুঝতে পারবে। দেখো একটা জিনিস দেখাই। দেখো এই ধরনের যে জৈব যৌগটা, ধরো CAB ডবল বন্ড CDE, এরা কি আইসোমারিজম দেখাবে? এখানে কার্বন টু কার্বন ডবল বন্ড আছে, এটাতে AB আছে, এটাতে DE আছে, অবশ্যই দেখাবে। এটা কিন্তু দেখাবে, কারণ আমাকে দেখতে হবে যে কার্বন টু কার্বন ডবল বন্ড আছে কিনা এবং প্রত্যেকটা কার্বনের সঙ্গে আলাদা আলাদা গ্রুপ আছে কিনা। তারা কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে। কিন্তু এদের সিস এবং ট্রান্সফর্মটা পাওয়া যাবে না। এদের একটু আলাদাভাবে কিন্তু নামকরণ আমাদের করতে হবে। দেখো আমরা বলে দিচ্ছি নামকরণ কীভাবে করতে হবে। তো এদের যে জিওমেট্রিক্যাল আইসোমারিজমটা দেখাইবো সেটা কীরকম, C ডবল বন্ড C এটা করে দিলে এবার দেখো এই দিকে A, এই দিকে B, এই গ্রুপটা আমি করে দিলাম। আর এই দিকে আমি করে দিলাম এই দিকে D, এই দিকে E, এটা করে দিলাম। এটাতে সিস ফর্ম আবার লেখা যাবে না, কারণ চারটে গ্রুপই তো আলাদা আলাদা। এটাতে সিস ফর্ম কিন্তু লেখা যাবে না। যদি দুটো গ্রুপ একই হতো তাহলে সিস ফর্ম লেখা যাবে, কিন্তু চারটে গ্রুপ আলাদা আলাদা বলে সিস ফর্ম লেখা যাবে না, কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। এবার দেখো যদি আমি জিওমেট্রিক্যাল আইসোমার আঁকি, আর কী হবে, C ডবল বন্ড C, এটাতে AB যেমন লিখে দিলাম, ABটা যেমন ছিল তেমন লিখে দিলাম। আর এই দিকটা আমি করলাম, এই দিকটা উপরে E করে দিলাম, এই দিকটা D করে দিলাম। এবং এইটা হচ্ছে একটা ফর্ম, এটাকেও আমরা করতে পারি। এবং এই যে ধরনের যেখানে C সঙ্গে দুটো আলাদা আলাদা গ্রুপ এবং এই কার্বনটার সঙ্গে দুটো আলাদা আলাদা গ্রুপ যখন যুক্ত আছে এবং ABCD চারটে আলাদা আলাদা গ্রুপই চারটে আলাদা আলাদা গ্রুপ, তখন কিন্তু তাদের নামকরণটা আমরা করব EZ দিয়ে। EZ নামকরণ করব। এখানে এদের সিস ট্রান্স ফর্মে ডাকা হবে না। এই ধরনের যৌগকে সিস ট্রান্স, এদের সিস ট্রান্স এই ফর্মটা পাওয়া যাবে না, সিস ট্রান্স ফর্মটা এদের পাওয়া যাবে না। এদের আমরা নামকরণ করব EZ নামকরণ দিয়ে এদের নামকরণটা করা হবে। বুঝতে পারলে? এবং সেই নামকরণের কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমি তোমাদের দেখাচ্ছি, এক্ষুনি হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। দেখো এখানে ই কথার অর্থ হচ্ছে অ্যান্টাগিগেন, এটাকে আমি বলতে পারি অ্যান্ডগিগেন। এখানে স্ট্যান্ড ফর অ্যান্ডগিগেন, মানে এটা একটা কোনো গ্রিক ওয়ার্ড অ্যান্ডগিগেন।
তো অ্যান্ড গিগেন মানে হচ্ছে অপোজিট বা বিপরীত, বাংলা যদি তুমি ইংরাজি করো তাহলে হচ্ছে অপোজিট বা বিপরীত ই। আর এখানে জেড, জেডের পুরো কথা হচ্ছে জুসামেন। জেডের পুরো কথা মুখস্থ রাখতে হবে না, মুখস্থ রাখতে হবে না। জেডের পুরো কথা হচ্ছে জুসামেন, জুসামেন। এবং এক্ষেত্রে জুসামেন, এক্ষেত্রে সেম, এদের ইংলিশ শব্দটা হচ্ছে সেম। দেখো এখানে এই যে সেম কথাটা কিন্তু লুকিয়ে আছে, SAM আর ই। দেখো জুসামেনের এই কথাটা কিন্তু লুকিয়ে আছে, সেম। এবং জেড ই হচ্ছে অ্যান্টাগিগেন, যেটা হচ্ছে অপোজিট, আর জেড হচ্ছে জুসামেন, যেটা হচ্ছে সেম। ঠিক আছে, এবার ধরো একটা আমি উদাহরণ করি, উদাহরণটা করলে বুঝতে পারবে। উদাহরণটা করলে আমি কি নামকরণটা কীরকমভাবে করা হবে। তো ইজেড তো হয়ে গেল। আচ্ছা দেখো এরকম একটা নামকরণ করি, তাহলে বুঝতে পারবে যে দেখো CH3, চারটে আলাদা আলাদা গ্রুপ দাও, এখানে H ডবল বন্ড, C2H5 Br। দেখো এই টাইপের কিন্তু জৈব যৌগ হয়েছে, এই টাইপের, এই মানে দুটো কার্বন কার্বন ডবল বন্ড আছে, চারটে গ্রুপ আলাদা আলাদা, ABCD আলাদা আলাদা। এদের তাহলে সিস্টেন্স এই রূপে আমি লিখতে পারবো না, এদেরকে ইজেড নামকরণ দিয়ে করতে হবে। ইজেড নামকরণটা কীরকমভাবে করবে, দেখো এখানে কার্বন টু কার্বন ডবল বন্ড আছে, তুমি এই কার্বনটার রেসপেক্টে দেখো, এই কার্বনটার রেসপেক্টে তোমার কী কী গ্রুপ যুক্ত আছে, এখানে হাইড্রোজেন যুক্ত আছে, এখানে মিথাইল গ্রুপ যুক্ত আছে। ঠিক আছে, এবং এই যে গ্রুপ দুটো যে যুক্ত আছে এই কার্বনটার রেসপেক্টে, এখানে প্রায়োরিটি দিতে হবে। তুমি এই দিকের কথা বর্তমানে ভুলে যাও, তুমি এই কার্বনটার সঙ্গে যে দুটো গ্রুপ যুক্ত হয় তার কথা চিন্তা করো, এখানে H, এখানে CH3। ঠিক আছে, এবং এই দুটো গ্রুপের মধ্যে কে প্রাধান্য পাবে, এই প্রাধান্যটা কীভাবে নির্ধারিত হবে, অ্যাটমিক নাম্বার দ্বারা নির্ধারিত হবে। অ্যাটমিক নাম্বার মানে কি, পরমাণু ক্রমাঙ্ক দ্বারা নির্ধারিত হবে, পরমাণু ক্রমাঙ্ক দ্বারা নির্ধারিত হবে। পরমাণু ক্রমাঙ্ক হাইড্রোজেনের কত, 1, আর এখানে সি এর সঙ্গে কী যুক্ত আছে, কার্বন। পরমাণু ক্রমাঙ্ক কার্বনের কত, 6। তাহলে কে প্রাধান্য পাবে, অবশ্যই সি এর যে গ্রুপটা যুক্ত আছে CH3, এই CH3টা প্রাধান্য পাবে, এবং CH3 প্রাধান্য পাবে, হাইড্রোজেনের উপর প্রাধান্য পাবে। বুঝতে পারলে, তাহলে যেটা প্রাধান্য পেলো তুমি সেটাকে তুমি গোল দাগ করে দাও, এটাকে গোল দাগ দিয়ে দিলে, এটা প্রাধান্য পেলো। এবার তুমি এই কার্বনটার কথা চিন্তা করো, এই কার্বনটার কথা চিন্তা করো, এই দিকটা পার্সনটা তুমি ভুলে যাও, এই দিক কার্বনটার সঙ্গে কে যুক্ত, ব্রোমিন এবং C2H5 মানে CH3 CH2। প্রথম যেটা প্রথম পরমাণুটা কেন, ব্রোমিন। ব্রোমিনের পরমাণু ক্রমাঙ্ক কত, ব্রোমিনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 35, আর এখানে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক 6। তাহলে প্রাধান্য কে পাবে, প্রাধান্য পাবে এই ব্রোমিনটা। যে প্রাধান্য পাবে তাকে কিন্তু তুমি গোল দাগ করো, জাস্ট অ্যাটমিক নাম্বার দিয়ে। তুমি দুটো আলাদা আলাদা কার্বনটাকে তুমি আলাদা আলাদাভাবে দেখো, দুটো এই কার্বনের সঙ্গে যে গ্রুপটা আছে, দুটো আলাদা আলাদা গ্রুপ আছে, তাদের মধ্যে প্রাধান্যটা খোঁজো। প্রাধান্যটা কীভাবে নির্ধারিত হবে, পরমাণু ক্রমাঙ্ক দ্বারা। পরমাণু ক্রমাঙ্কটা কার, যেটা দ্বারা যুক্ত আছে। এই কার্বনটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক। এই কার্বনটা এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই কার্বনটার পরমাণু ক্রমাঙ্ক। যার পরমাণু ক্রমাঙ্ক বেশি তাকে আমরা প্রেফারেন্স দেবো। প্রেফারেন্স দেওয়া মানে এখানে আমি গোল দাগটা দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? এবার এইটা যদি ধরো C2H5 আর Br এর মধ্যে কে প্রাধান্য পাবে, অবশ্যই Br প্রাধান্য পাবে, এবং Br এর মাঝখানে আমি গোল দাগ দিলাম। ঠিক আছে, এবার দেখো এই যারা এই গোল দাগ যেটা দিয়েছে সেটা প্রাধান্য হয়েছে, তো এই গোল দাগ যেটা দিয়েছে সেটা প্রাধান্য পেয়েছে। এবং এই যে গ্রুপ দুটো কিন্তু বিপরীত দিকে আছে। এই যে গ্রুপ দুটো বিপরীত দিকে আছে, বিপরীত দিকে থাকলে কি হয়, বিপরীত দিকে থাকলে নামকরণ হয় দিয়ে। সুতরাং এটার নামকরণ হবে, যেটা আমরা করব তার নামকরণ হবে দ্বারা। এটা দ্বারা নামকরণ হবে, এটা সিস বা ট্রান্সফর্ম হবে না, দ্বারা নামকরণ হবে। যদি প্রায়োরিটিওয়ালা গ্রুপটা যদি বিপরীত দিকে থাকে তাহলে দ্বারা নামকরণ হবে। এবং এর জৈব যৌগের নামটা কি হবে, দেখো জৈব যৌগের নামটা যদি করতে তাহলে কি হবে, এটা হচ্ছে তুমি যদি নামকরণ করো তাহলে এটার নাম হবে, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, মানে এটা 3 নম্বর কার্বন, এটা 4, এটা 5টা কার্বনের যৌগ। তাহলে এটা নামকরণ কী হবে, 3 নম্বর কার্বনের সঙ্গে ব্রোমযুক্ত, এটাতে নামকরণ হবে লিখে দিলে, ইটাকে গোল চিহ্ন দিয়ে দিলে হাইফেন 3 ব্রোমো 5টা কার্বন আছে বলে পেন্ট 3 ব্রোমো পেন্ট। আর কত নম্বর কার্বনের সঙ্গে ডবল বন্ড আছে, 3-এর সঙ্গে পেন্ট 3 ব্রোমো পেন্ট 3 ব্রোমো পেন্ট 3 ব্রোমো পেন্ট
3 ইন, এটার নামটা হবে এটা। আচ্ছা, এটার নামটা হবে আচ্ছা, এখানে নামকরণটা আমার ভুল হচ্ছে, নামকরণটা এখানে নাম্বারিংটা ভুল হচ্ছে, এই দিক থেকে নাম্বারিংটা হবে, কারণ ডবল বন্ডটা এইখানে কাছাকাছি পাবে। এটা 5 নম্বর, 4 5, এখানে C2H5 আছে মানে 4 5 আমি ধরে নিচ্ছি। নাম্বারিংটা এই দিক থেকে হবে, কারণ ডবল বন্ডটা কাছে পাচ্ছে এটা, আর ওদিক থেকে করলে ডবল বন্ডটা আমি 3 নম্বরে পাচ্ছিলাম, বুঝতে পেরেছো? ডবল বন্ডটা আমি সেখানে 3 নম্বর পাচ্ছিলাম, এইদিকে ডবল বন্ডটা 2 নম্বর পাচ্ছি, তাহলে এখানে 3 নম্বর ব্রোমো ঠিক আছে, 3 ব্রোমো পেন্ট 2 ইন হবে, পেন্ট 2 ইন, বুঝতে পেরেছো? এবং এটা যেহেতু প্রায়োরিটি সম্পন্ন গ্রুপটা বিপরীত দিকে আছে, সুতরাং ই দ্বারা হয়েছে। এবার এর আরেকটা তুমি জিওমেট্রিক্যাল আইসোমার আঁকো, এটা একেও আঁকতে পারো, CH3 CH ডবল বন্ড সি, এটাকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দাও, Br এবং C2H5, এবং তুমি দেখো প্রায়োরিটি গ্রুপটা এইটা CH3, এই কার্বনের রেসপেক্টে এটা প্রায়োরিটি গ্রুপ, আর এই কার্বনের রেসপেক্টে বিআরটা প্রায়োরিটি গ্রুপ, এটা সেম দিকে আছে বলে এটার নাম কি হবে? জুসামেন, মানে জেড দ্বারা কিন্তু শুরু হবে, তাহলে এটার নাম হবে জেড। একটু থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, জেড 3 ব্রোমো 3 ব্রোমো জেড 3 ব্রোমো পেন্ট 2 ইন, জেড 3 ব্রোমো পেন্ট 2 ইন, বুঝতে পারলে? তো দেখো এটা হচ্ছে ই জেড নামকরণটা আমরা এরকমভাবে করবো, ই এটা জেড এটা, ই জেড নামকরণ আমরা এরকমভাবেই করবো। এবং ই জেড নামকরণ কখন করা হয়? যখন দুটো কার্বনের সঙ্গে 4টে আলাদা আলাদা গ্রুপ যুক্ত থাকে, তখন তার নামকরণ এরকমভাবেই করা হয়, বুঝতে পেরেছো? তো এইটা কথাটা তোমাদের মনে রাখতে হবে, যখন বিপরীত দিকে দুটো প্রায়োরিটি গ্রুপ সম্পন্ন গ্রুপ যখন বিপরীত দিকে হবে, তখন তার নামকরণটা হবে ই দ্বারা, আর দুটো প্রায়োরিটি গ্রুপ সম্পন্ন গ্রুপ যখন সেম দিকে হবে, তখন তার নাম হবে জেড দ্বারা। জেড কথার অর্থ জুসামেন সেম, আর ই কথার অর্থ অ্যান্টিগিগেন, যেটা হচ্ছে অপোজিট, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি আরেকটা উদাহরণ দেখাই, ইজেড নামকরণের ক্ষেত্রে আরেকটা উদাহরণ দেখাই, তাহলে বুঝতে পারবে মানে ইজেডটা কি হবে। দেখো এটা দেখিয়ে দিই, CH3, ধরো এই কার্বন টু কার্বন ডবল বন্ড আছে, এবার এই দিকে আমি CH3 করছি, এইদিকে CH3 করছি, এইদিকে আমি Cl করছি, আর এইদিকে আমি H করছি, এইদিকে Br করছি। এবার এইটা একটা এঁকে ফেললাম, এটার সঙ্গে একটা তুমি আরেকটা আইসোমার আঁকতে পারবে, জিওমেট্রিক্যাল আইসোমার, তার এই দিকের গ্রুপটা হচ্ছে এইদিকে CH3 করো, আর এইদিকে Cl করো ডবল বন্ড, আর এই দুটো গ্রুপকে ইন্টারচেঞ্জ করবে, সেরকমভাবেই তো হয়, এদিকে Br করো আর এদিকে I করো। এবার কোনটা ই হবে, কোনটা জেড হবে, দেখো প্রায়োরিটি দেখতে হবে। এই সি এর সঙ্গে যে দুটো গ্রুপ যুক্ত আছে প্রায়োরিটি কে পাবে? এই সি এর সঙ্গে যুক্ত আছে কার্বন, এই সি এর সঙ্গে যুক্ত আছে ক্লোরিন। কার অ্যাটমিক নাম্বার বেশি? ক্লোরিনের অ্যাটমিক নাম্বার বেশি। সেই ক্লোরিনের এটাকে আমি, এই প্রায়োরিটিটাকে আমি গোল চিহ্ন দিয়ে দিলাম নিজের সুবিধার্থে। এবার দেখো যদি এই কার্বনটায় দেখি কার প্রায়োরিটি, এখানে হাইড্রোজেন আর ব্রোমিন এই দুটো গ্রুপ যুক্ত আছে, কার প্রায়োরিটি বেশি? অবশ্যই ব্রোমিনের, কারণ ব্রোমিনের অ্যাটমিক নাম্বারটা বেশি। এটাকে আমি বিআর দিয়ে দিলাম, গোল দিয়ে দিলাম। এবং এই দেখো দুটো প্রায়োরিটি গ্রুপটা একই দিকে আছে, দুটো প্রায়োরিটি গ্রুপ যদি একই দিকে থাকে তাহলে কী হবে? জেড দ্বারা, জুসামেন। তাহলে এটার নামকরণ কী হবে? জেড নামকরণ হবে। এটা যে জৈব যৌগের যে নামটাই হোক না কেন, এর নামটা হবে জেড দ্বারা। জেড যদি নামকরণ করতে হয় তাহলে কী হবে? তাহলে দেখো এটা হবে, এটার নামকরণটা হবে এখান থেকে যেখানেই করো না কেন, 1 2, এটা হবে দেখো, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর, আর এইটা হচ্ছে 3 নম্বর। ব্যাস, তাহলে কি নাম হবে? দেখো এটা 3 নম্বর কার্বনের সঙ্গে ব্রোমিন, আর 2 নম্বর কার্বনের সঙ্গে ক্লোরো। তাহলে কে আগে আছে? 2 ব্রোমো 3 ক্লোরো। এবার 3টে আছে বলে প্রোপ 2 ইন। তাহলে এর নামকরণ হবে জেড। জেড তো হয়েছে জেড। তারপর কিভাবে হবে দেখো, ও না এখানে নামকরণটাও আমার একটু, এই নাম্বারিংটা একটু ভুল হচ্ছে। এইখানটা কার্বনের 1 নম্বর হবে, এইটা 2 নম্বর হবে, এটা 3 নম্বর হবে। এটা একটু খেয়াল করবে, আমার একটু মনোসংযোগের ঘাটতি হচ্ছে। এইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। কারণ এখানে ডবল বন্ডটা তো শুরু হচ্ছে এখান থেকে, ডবল বন্ডটাকে কম প্রায়োরিটি দিতে হবে। তাহলে এটার কী হবে দেখো, এটা এবার দেখো, এটা তো হচ্ছে কী নামটা হবে? এটা 2 নম্বরের সঙ্গে ক্লোরো, 1 নম্বরের সঙ্গে ব্রোমো। তাহলে কী আসবে? 1 ব্রোমো, এটা জেড তো নামকরণ তো ঠিকই আছে, জেড হাইফেন 1 ব্রোমো 2 ক্লোরো, 1 ব্রোমো 2 ক্লোরো। এবার কটা কার্বন আছে? 3টে। প্রোপ
ওয়ান ইন, প্রোপ ওয়ান ইন। জেড ওয়ান ব্রোমো টু ক্লোরো প্রোপ ওয়ান ইন, এটা হচ্ছে এর নামকরণ হবে। কিন্তু তোমাদের ওখানে ফোকাস করতে হবে যে জেড নামকরণটা, মানে এর নামকরণটা কী হবে জেড দ্বারা। আর এক্ষেত্রে কী হবে দেখো, এখানে প্রায়োরিটি গ্রুপ হচ্ছে সিএল, আর এক্ষেত্রে প্রায়োরিটি গ্রুপ হচ্ছে বিআর। তো দুটো আলাদা আলাদা গ্রুপ আছে বলে এটা হবে, দুটো আলাদা আলাদা গ্রুপ আছে মানে বিপরীত দিকে আছে, এবং দুটো আলাদা গ্রুপ যদি বিপরীত দিকে থাকে তাহলে সেটার নামকরণ কী দিয়ে শুরু হবে, অ্যান্ড গিগেন, ই দ্বারা। তাহলে এটা হবে ই লিখে এবার এই নামটা হবে ওয়ান ব্রোমো টু ক্লোরো প্রোপ ওয়ান ইন, বা প্রোপিন, প্রোপ ওয়ান ইনও বলতে পারো, বা প্রোপিন, কারণ প্রোপের হলে সবসময় 1 নম্বর কার্বনের সঙ্গেই ইনটা থাকে। তাহলে টু ক্লোরো প্রোপিন, প্রোপ ওয়ান ইন বা প্রোপিন করে দিতে পারো, প্রোপিন একই জিনিস, প্রোপিন। টু ইন আর প্রোপিন, প্রোপিন এটা করে দিলেই হবে প্রোপিন। তাহলে এটার নাম হবে ই ওয়ান ব্রোমো টু ক্লোরো প্রোপিন, আর এটা হচ্ছে জেড ওয়ান ব্রোমো টু ক্লোরো প্রোপিন। বুঝতে পারলে এইভাবেই আমরা ইজেড নামকরণ করি, এবং ইজেড নামকরণে আমরা কিন্তু এইভাবেই আমরা বার করে থাকি। বুঝতে পারলে ইজেড নামকরণে দেখতে হবে যে ডবল বন্ডের যে কার্বনটা, সেই কার্বনের সঙ্গে যে গ্রুপটা যুক্ত আছে সেই গ্রুপের প্রথম যে অ্যাটমটা তার কার্বন সংখ্যাটা কী, তার যে অ্যাটমিক নাম্বারটা কী। এবার প্রথমটা যদি অ্যাটমিক নাম্বারটা যদি মিলে যায় দ্বিতীয় অ্যাটমে যেতে হবে, দ্বিতীয় অ্যাটমের ভিত্তিতে প্রায়োরিটিটা চলে আসবে। দ্বিতীয় অ্যাটমের যদি অ্যাটমিক নাম্বারটা বেশি হয় তাহলে কিন্তু সেই প্রায়োরিটিটা দ্বিতীয় অ্যাটমটার ক্ষেত্রেই হবে, মানে যার দ্বিতীয় অ্যাটমটা প্রায়োরিটিটা যদি অ্যাটমিক নাম্বারটা বেশি হয় তাহলে কিন্তু সেই গ্রুপটা প্রায়োরিটি পাবে। তো এইভাবেই আমি দুটো এক্সাম্পল দেখলাম, দুটো এক্সাম্পল তোমাদের বইতেই আছে, এইভাবেই ইজেড নামকরণটা করা, তারপর প্র্যাকটিস করলে আস্তে আস্তে করে এটা করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? তো এই জায়গাটা তোমরা কিন্তু করবে। এই জায়গাটা আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম এখানে শেষ করলাম, খুব ডিটেলসে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম বলেছি। প্রত্যেকটা জিনিস তোমরা নোট করে ফেলেছো যে জিওমেট্রিক্যাল আইসোমার হতে গেলে কী কী জিনিস লাগবে, কোন কোন জায়গায় জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হবে, এই কনসেপ্টগুলো নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। আজকে এই পর্যন্ত। এরপর আমরা জৈব যৌগের নতুন জিনিস নিয়ে আসবো, নতুন টপিক নিয়ে আসবো। ততক্ষণ তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করো। এই আইসোমেরিজম, এই কনসেপ্টগুলো, অপটিক্যাল আইসোমেরিজম, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, এই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে। আরেকটা আইসোমেরিজম আমাদের বাকি পড়ে গেল, সেটা হচ্ছে কনফরমেশনাল আইসোমেরিজম। সেই কনফরমেশনাল আইসোমেরিজম আমি বলেছিলাম যে সেটা কিন্তু কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের মধ্যে হয়, এবং কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের মধ্যে মানে অ্যালকেন হয়। সেই যখন আমরা এর পরের চ্যাপ্টারে যখন এটা পড়বো তখন এই কনফরমেশনাল আইসোমেরিজম আমরা পরের যে হাইড্রোকার্বন চ্যাপ্টারে সেখানে আমরা পড়বো। বাদবাকি কিন্তু আমরা আইসোমেরিজম এখানেই আমরা শেষ করলাম। স্ট্রাকচারাল আইসোমেরিজমের জন্য আমি একটা লেকচার করেছি, অপটিক্যাল আইসোমেরিজমের জন্য লেকচার করলাম, আর এইটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের জন্য একটা লেকচার করলাম। খুব ভালো করে শোনো, তোমাদের বুঝতে হয়তো প্রথম দিকে একটু ঘাটতি হবে, কিন্তু তোমরা দুবার করে দেখো, দুবার করে এটাকে মানে একটু খাতায় তোমরা লিখে নাও, সেই খাতাটা যেটা নোট করে নিয়েছো সেই খাতাটা ধরে একটু প্র্যাকটিস করো, তারপর বইটা দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ।